স্বাগত সংবাদ দুপুরের সাথে আছি আমি মেহেদিন তাজরিন কবির। আমি শাহনাজ শারিয়া। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ দুপুরের শিরোনামগুলো। ঢাকার 2 সিটিতে নিরুত্তাপ ভোট গ্রহণ, ভোটার উপস্থিতি কম, পরিবেশ শান্তিপূর্ণ। ডিসিসি নির্বাচনে কম ভোটার উপস্থিতির জন্য কমিশন দায়ী নয় বললেন সিইসি। ভাসানটেক বস্তিতে আগুনে পড়েছে শতাধিক ঘরবাড়ি, 2 শিশুর মরদেহ উদ্ধার। সাংবাদিক শাহ আলমগীর মারা গেছেন, জাতীয় প্রেস ক্লাবে বিকেল 3টায় জানাজা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানাচ্ছি পুরো সংবাদ। রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটিতে ভোটগ্রহণ চলবে বেলা 4টা পর্যন্ত। বিরূপ আবহাওয়ার কারণে সকালে ভোটাররা একেবারে কম থাকলেও দুপুরের দিকে কিছুটা বেড়েছে। উত্তরের একটি কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। সুন্দর এবং সচল নগরী গড়তে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আর ভোট কেন্দ্র ফাঁকা উল্লেখ করে জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ নানা অনিয়মের অভিযোগ করেন। ভোট শুরুর আগেই কেন্দ্রগুলোতে উপস্থিত ছিলেন প্রার্থীদের এজেন্ট, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কেন্দ্রগুলো ছিল প্রায় ফাঁকা। তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি কমে আসে, কেন্দ্রে আসতে শুরু করেন ভোটাররাও। নির্বিঘ্নে ছোট ছোট লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন তারা। বৃষ্টির পরে আমরা আস্তে আস্তে লোকগুলো বাড়ায় আসতেছে ভোট দেওয়ার জন্য। যেমন আমি নিজেও আসছি ভোট দেওয়ার জন্য, আমি আমার ভোট দিচ্ছি, খুব ভালো লাগছে ভোটটা দিয়া। বৃষ্টির জন্য মানুষের আসা যাওয়া কিছুটা কম, তবে আস্তে আস্তে বাড়বে। আর ভিতরের পরিবেশ আলহামদুলিল্লাহ ভালো। সকাল 9টায় উত্তরার আজমপুরে হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ জানান তিনি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নমিনেশন দিয়েছেন এই নৌকা মার্কায়। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, উন্নয়নের জোয়ারে এখন বাংলাদেশ আমরা আছি। আমরা দেখেছি যে কিভাবে উন্নতি হয়েছে আমাদের গত 10 বছরে, আমাদের অর্থনৈতিক উন্নত, আমাদের জিডিপির উন্নত। গুলশানের মানারাত স্কুলে বেলা 12:30টার দিকে ভোট দেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী শাফিন আহমেদ। এ সময় তিনি বিভিন্ন কেন্দ্রে অনিয়মের অভিযোগ করেন। সকালে অন্যান্য কয়েকটা জায়গা যে দেখে এসেছি, সেখানে অনিয়ম দেখা গেছে। আমরা অনিয়মের কিছু প্রমাণও পেয়েছি। হতাশ হওয়ার এখনো সময় হয়নি। আমি মনে করি মাত্র দিন শুরু হয়েছে, লোকজন একটু আস্তে ধীরে বের হয়েছে। ভোট উপলক্ষে যান চলাচলে বিধি নিষেধ থাকায় রাজধানীর সড়ক বেশ ফাঁকা। রিকশা ভ্যানে নির্দিষ্ট গন্তব্যে যেতে হচ্ছে পথচারীদের। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে উত্তরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ আল রাফি। রাফি, প্রায় 6 ঘন্টা হয়ে গেছে ভোট গ্রহণ শুরু হয়েছে। আপনি যে এলাকাতে আছেন সেখানে কি পরিমাণ ভোট পড়েছে বা পড়তে পারে, কি বলছেন সংশ্লিষ্টরা? এই 6 ঘন্টায় আমি যদি এইভাবে বলি যে প্রথম 2 ঘন্টা ভোট গ্রহণ অনেক কম হয়েছে কেন্দ্রগুলোতে, বিশেষ করে উত্তরা যে আবাসিক যে সেক্টর ভিত্তিক যে সমস্ত কেন্দ্র রয়েছে সে কেন্দ্রগুলোতে। কিন্তু 2 ঘন্টা পর পরের 3 ঘন্টা অর্থাৎ বেলা 10টা থেকে 1টা পর্যন্ত খুবই ভালো ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ দীর্ঘ লাইন না থাকলেও এক ধরনের ভোট দেওয়ার, একজন দেওয়ার পর আরেকজন এরকম করে এক ধরনের ভোট গ্রহণ বা কাস্ট হচ্ছিল আমরা লক্ষ্য করেছি। বেলা 1টার পর কিছুটা আবার মন্থর গতি আমরা লক্ষ্য করছি কেন্দ্রগুলোতে। একটু আবারও বৈরী আবহাওয়া, বৃষ্টি। এখন আপনারা দেখতে পাবেন যে আমি একটা কেন্দ্রে রয়েছে, কেন্দ্রের বাইরে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে, যার কারণে অনেকে কিন্তু আসতে পারছে না। এরকম একটা আবহাওয়ার মধ্যে আবার কিছুটা মন্থর গতির মধ্যেই রয়েছে। আবার এই উত্তরার পার্শ্ববর্তী যে সমস্ত শহরতলি রয়েছে, অর্থাৎ দক্ষিণ খান, উত্তর খান, যেগুলোতে প্রথম এবার সিটি কর্পোরেশনের ভোট হচ্ছে, সেখানে কিন্তু একদম কানায় কানায় পরিপূর্ণ ভোটাররা রয়েছে। উত্তর খান এবং দক্ষিণ খানে যে সমস্ত কেন্দ্র রয়েছে, আমি কিছুক্ষণ আগে দুপুরে 1টার আগে সমস্ত কেন্দ্র পরিদর্শন করে এসেছি। সেখানে কিন্তু প্রচুর ভিড়, প্রচুর লোকের একটা গম একটা ভোটের আবহাওয়া আমরা লক্ষ্য করেছি। আমি যেটা বলছিলাম যে সমস্ত এলাকায় কাউন্সিলররা নির্বাচন করছে, ওয়ার্ড কাউন্সিলররা, সেই সমস্ত জায়গায় ভোটারের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এবার রাজধানী শ্যামপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আপনি নিশ্চয়ই আব্দুল্লাহ আল রাফিকে শুনছিলেন।
2টা বেজে গেছে, 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এখন ভোটারদের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? ভোটের পরিবেশ নিয়ে ভোটাররা কিছু বলছেন কিনা? আসলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বর্ধিত ওয়ার্ডগুলো আছে সেগুলোতেও ভোট গ্রহণ চলছে, কিন্তু আমরা সকালে যেমনটি দেখেছিলাম বৃষ্টির কারণে আসলে উপস্থিতি নেই বলেই চলে। আমার সহকর্মী যেমনটি জানাচ্ছিলেন যে আসলে প্রথম 2 ঘন্টায় ভোট কিন্তু তেমন একটি কাস্ট হয়নি বললেই চলে, এবং এরপর আমরা আসলে শ্যামপুর এলাকা বা মান্ডা অন্যান্য যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোতে আমরা ঘুরে দেখেছি। সেখানে আমরা দেখেছি যে 11টার পর থেকে কিছুটা হলেও আসলে ভোটারদের উপস্থিতি আসতে থাকে এবং তখন মানুষ আসেন, ভোট দিয়ে যান, কিন্তু সেটাও কিন্তু আসলে খুব বেশি নয়, কেননা আমরা কোনো জায়গায় আসলে কোনো ধরনের ভোটারদের যে লাইন সৃষ্টি হয় সেই লাইন দেখতে পাই না। আমি যদি আপনাকে এখনকার কথা জানাই, আমি এখন আছি শ্যামপুরের একটি কেন্দ্রের সামনে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এখানেও হালকা গুড়ি গুড়ি ধরনের বৃষ্টি শুরু হচ্ছে, যে কারণে আসলে এখানে ভোটার সংখ্যা আবার যাও 2-1 জন ছিল সেটা আরো কমে যাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে আইন শৃঙ্খলা বাহিনী এখানে দাঁড়িয়ে আছেন। আমরা মাত্রই দেখতে পাচ্ছি যে একজন মহিলা এসেছেন আসলে ভোট দিতে। এমনটি আসলে পরিস্থিতি এমনভাবে বিশ্লেষণ করা যায় যে সবাই আসছেন কিন্তু আসছেন না, আবার কোনো বড় ধরনের কোনো গ্যাদারিং, যেটাকে আমরা আসলে নির্বাচন উপলক্ষে যে ধরনের উপস্থিতি দেখি সে ধরনের কোনো উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। আসছেন, ভোট দিচ্ছেন, চলে যাচ্ছেন, এবং সেক্ষেত্রে আমরা বেশ কিছু কেন্দ্রে আসলে জিজ্ঞেস করেছিলাম যে ভোট কেমন পড়ছে, বা যে কেন্দ্রে 2000 ভোটার ছিল সেই কেন্দ্রে আমরা বেলা 12টা 12:30 পর্যন্ত খোঁজ নিয়ে জানতে পেরেছি সেখানে মাত্র 350 থেকে 500 ভোট কাস্ট হয়েছে। অর্থাৎ এই যে বৈরী আবহাওয়া, এই কারণে কিন্তু আসলে ভোটার উপস্থিতি কম বলে মনে করছেন সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসাররা। আমার কাছে শ্যামপুর থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি। এবার শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আপনি সকাল থেকে যে কেন্দ্রগুলোতে গিয়েছেন বা এখন যে কেন্দ্রে আছেন, সবগুলোতে ভোটারদের উপস্থিতি কেমন ছিল? কি বলছেন ভোটাররা ভোট দিতে এসে? আমি আপনাকে এই মুহূর্তে আমি যে কেন্দ্রটিতে আছি সেই কেন্দ্রের খবরটি দিয়েই আসলে শুরু করতে চাই যে বেলা 1টার পর থেকে আবারও কিন্তু আকাশ মেঘলা হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে, যে কারণে ভোটারের উপস্থিতি এই কেন্দ্রতে একেবারে নেই বললেই চলে। এইখানে শেরেবাংলা যে বালিকা উচ্চ বিদ্যালয়, সেখানে মোট 2টি ভোট কেন্দ্র, এবং একটি পুরুষের জন্য এবং একটি নারীদের জন্য। এই 2টি ভোট কেন্দ্রে প্রায় ভোটার সংখ্যা 9000-এর কিছু বেশি, কিন্তু সকাল থেকে সেইভাবে করে এখন পর্যন্ত ভোট যেটি পড়ার কথা সেটি পড়েনি। এখন পর্যন্ত মাত্র 10 থেকে 15% ভোট এই কেন্দ্র দুটিতে পড়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে সকাল থেকে যে বৃষ্টিটি শুরু হয়েছিল এবং সেটি 8টার পর কিছুটা থামার পরে 9টা, 10টা এবং 11টাতে যে ভোটগুলো পড়েছে এই সময়ের মধ্যে, এরপরে আবার আবহাওয়া খারাপ হয়ে যাওয়ার কারণে এই মুহূর্তে ভোটার উপস্থিতি কিন্তু একেবারে নেই বললেই চলে। তবে আমি আজকে সকাল থেকে মিরপুর এবং বাড্ডা এই বিভিন্ন এলাকা ঘুরেছি, তবে আমি মধ্য বাড্ডা, উত্তর বাড্ডা এবং বাড্ডাতে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি। সেখানে 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উপনির্বাচন হচ্ছে, মূলত সেই কেন্দ্রগুলোতে গিয়ে আমি ভোটারদের উপস্থিতি কিন্তু বেশ ভালোই দেখেছি। অর্থাৎ যে কেন্দ্রটিতে 2000 ভোটার ছিল সেই সব কেন্দ্রগুলোতে 12টা নাগাদ প্রায় 600 বা 700-র মতো ভোট পড়েছে। তবে যেটিতে শুধুমাত্র মেয়র নির্বাচন হচ্ছে সেখানে ভোটার উপস্থিতি কিন্তু একেবারেই কম। এর কারণ হিসেবে বেলা বাড়ার সাথে সাথে ভোটাররা যেটি বলছেন যে এবারকার নির্বাচনটি আসলে খুব একটি প্রতিদ্বন্দ্বিতামূলক তারা মনে করছেন না, যে কারণেই অনেক ভোটার এখানে ভোট কেন্দ্রগুলোতে আসছে না, এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে আজকে দুপুরে রাজধানী উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত তিনি ভোটের পরিবেশ ভালো দেখছেন এবং ভোটারদের উপস্থিতিও ভালো বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি যতগুলো কেন্দ্র ঘুরেছেন সেখানে ভোটারদের উপস্থিতি ভালো দেখেছেন এবং এখন পর্যন্ত কোনো কেন্দ্র নিরাপত্তা ঝুঁকিতে নেই বলেই আমাদেরকে জানানো হয়েছে। তো আগারগা থেকে আমার কাছে এটিই ছিল সর্বশেষ। নির্বাচনের আরো খবর জানাতে এই মুহূর্তে তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, আর 2 ঘন্টা বাকি ভোট শেষ হওয়ার জন্য। তো দেখা যাচ্ছে ঢাকার বিভিন্ন জায়গায় উপস্থিতি সকালবেলা কম ছিল ভোটারদের, তো আস্তে আস্তে তা তুলনামূলকভাবে বাড়ছে। তো এখন তেজগাঁও যে এলাকায় আপনি আছেন, যেখানে আছেন, সেই কেন্দ্রের কি পরিস্থিতি, ভোটারের উপস্থিতি কেমন দেখছেন এবং সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন।
আমি সকাল থেকে ঢাকার মিরপুর মোহাম্মদপুর এলাকার বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছি এবং ভোটের যে চিত্র সেটি আসলে এক এক সময় এক এক রকম হচ্ছে। আমি যখন সকাল 8টার দিকে যাই তখন কেন্দ্রগুলোতে একেবারে উপস্থিতি কম ছিল, কিন্তু সকাল 10টার পর থেকে আমি বেশ কয়েকটি কেন্দ্রে গিয়ে দেখেছি যে সেখানে ভোটাররা আসছে এবং আমি ওই সব কেন্দ্রগুলোতে ভোটারদের সাথেও কথা বলেছিলাম এবং বেলা 12টা পর্যন্ত এই ভোটার উপস্থিতি ভালোই ছিল মোটামুটি। কিন্তু 1টার পর থেকে আবার আবহাওয়ার অবস্থা খারাপ হওয়ার কারণে এখন ভোটার উপস্থিতি একেবারে নেই বললেই চলে। তবে অন্যান্য সিটি কর্পোরেশন নির্বাচনগুলোর সাথে যদি বিশ্লেষণ করি তাহলে বলতে হবে যে ভোটার উপস্থিতি একেবারেই কম। তবে এই বৈরী আবহাওয়াকে উপেক্ষা করেও যে মানুষ ভোট দিতে আসছে সেটিতে কিন্তু সন্তুষ্ট হচ্ছে আমাদের প্রিজাইডিং কর্মকর্তারা। তারা বলছেন যে মূলত এই যে আজকে যে বৈরী আবহাওয়া এবং সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণেই মানুষের উপস্থিতি কিছুটা কম। তারপরও ভোট সন্তোষজনকভাবে পড়ছে। এখনও বলতে গেলে 3 ঘন্টা বাকি, আরও ভোটার আসবে বলেও তারা আশা প্রকাশ করছেন। আমি ভোটারদের সাথে কথা বলেছিলাম, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়ে গেছে এবং তারা ভোটের পরিবেশ নিয়ে কোনো প্রকার অভিযোগ আমাদের কাছে করেনি এবং এখন পর্যন্ত আমি কোনো প্রকার অভিযোগ পাইনি। যেহেতু আমি সকাল থেকে অনেকগুলো কেন্দ্রেই ঘুরেছি, মিরপুর মোহাম্মদপুর তেজগাঁ এলাকার অনেকগুলো কেন্দ্রেই ঘুরেছি এবং সেই সব কোনো কেন্দ্রেই নুরে আলম, নিশ্চয়ই আমরা পরবর্তী সংবাদে আবার আপনার সাথে যুক্ত হব। সিটি নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে সিটি নির্বাচনে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কমের পেছনে নির্বাচন কমিশনের কোনো দায় নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন নির্বাচনে কোনো অনিয়ম হয়নি। এদিকে বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করে নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। সকাল 10টার দিকে রাজধানীর উত্তরায় আইইএস স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এ সময় তিনি ভোটারের উপস্থিতি কম হওয়ার দায় নির্বাচন কমিশনের নয় বলে জানান সাংবাদিকদের। সব রাজনৈতিক দল অংশ না নেওয়ায় এবারের নির্বাচন কম প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে বলেও মন্তব্য করেন। আমরা তো পরিবেশ সৃষ্টি করে দেই, ভোটার তো বাড়ি বেড়ে গিয়ে আমরা আনতে পারবো না। সেটা তো রাজনৈতিক দল বলতে যারা প্রার্থী তাদের দায়িত্ব। আসবে কারা সেই দায়িত্ব তাদের। আমরা বলতে পারি যে নির্বাচন পরিবেশ সুষ্ঠু আছে, সবাই নিরাপদে ভোট দিতে পারবেন, সেই পরিবেশ সৃষ্টি করার প্রেক্ষাপট তৈরি করতে পারি। বেলা 12:30টার দিকে মানিক মিয়া এভিনিউতে রাজধানী স্কুলের ভোট কেন্দ্র পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ সময় তিনি বলেন, ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসার দায়িত্ব রাজনৈতিক নেতাদের, তবে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম। যেটা বলেছেন তিনি যথার্থই বলেছেন। তিনি ভোট মানে কিভাবে হবে সেটা পরিচালনা করছেন এবং ভোট দেওয়ার মালিক হলো ভোটাররা এবং বিভিন্ন রাজনৈতিক দলে উদ্বুদ্ধ করে ভোটারকে নিয়ে আসবেন, এটাই স্বাভাবিক। এখন কে কে আনলো কে না আনলো সেটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। আমাদের ভোটাররা ভোট দিতে আসছে, এটাই হলো বাস্তবতা। বেলা 11:30টার দিকে রাজধানীর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। তিনি বলেন, উৎসব মুখর পরিবেশেই চলছে ভোট গ্রহণ। যতগুলো কেন্দ্র দেখেছি এখানে অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি সন্তোষজনক রয়েছে, তবে অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতির সংখ্যা কম আছে। ভোটার বা অবজারভের পক্ষ থেকে কোনো ধরনের কোনো অনিয়মের খবর আমাদের কানে আসেনি। সিটি নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দাবি করে কোথাও কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি বলেও জানায় ডিএমপি। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা উত্তরের মেয়র এবং নতুন 36টি ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত করতে ভোট দিচ্ছে নগরবাসী। ভোটের নিরাপত্তায় রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর 50,000-এরও বেশি সদস্য মোতায়েন আছে। 2017 সালে 30 নভেম্বর মারা যান ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। সেটির উপনির্বাচন এবং সাথে উত্তর ও দক্ষিণ সিটির নতুন 36 ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন হচ্ছে। ঢাকা উত্তরের নতুন যুক্ত হওয়া ওয়ার্ড 18টি। এগুলো হলো 37 থেকে 54 নম্বর ওয়ার্ড। নির্বাচনী এলাকা হলো বাড্ডা, ভাটারা, সাতারকুল, বেড়াইদ, ডুমনি, উত্তরখান, দক্ষিণখান ও হরিরামপুর। দক্ষিণে যুক্ত হওয়া 18 ওয়ার্ড হলো 58 থেকে 75 নম্বর। এসব ওয়ার্ডের নির্বাচনী এলাকা শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল, সারুলিয়া, ডেমরা, মান্ডা, দক্ষিণগাঁও ও নাসিরাবাদ। উত্তর ঢাকার মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগের আতিকুল ইসলাম, জাতীয় পার্টির শাফিন আহমেদ সহ 5 জন। ধারণা করা হচ্ছে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে নতুন যুক্ত হওয়া 36 ওয়ার্ডে। উত্তরের 18 ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী 124 জন, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী 45 জন। দক্ষিণের 18 ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী 125 জন এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী 24 জন। উত্তরের 54 ওয়ার্ডে মোট ভোটার 30,35,000-এর বেশি, পুরুষ 15,63,000 ও নারী 14,72,000-এর বেশি।
উত্তরের নতুন 18 ওয়ার্ডে মোট ভোটার 5,90,000-এর বেশি, দক্ষিণের 18 ওয়ার্ডে মোট ভোটার 4,96,000-এর বেশি। দুই সিটিতে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 1,530টি, এর মধ্যে ঝুঁকিপূর্ণ চিহ্নিত 478টি। দুই সিটিতে ভোটের নিরাপত্তার দায়িত্বে পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর 50,000-এর বেশি সদস্য কাজ করছেন। এছাড়াও আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 96 জন ম্যাজিস্ট্রেট মাঠে থাকছেন। নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা আগামী বছরের মে পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এরপর আবার হবে নির্বাচন। এদিকে আজ দেশের বেশ কয়েকটি পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকালের দিকে বৈরী আবহাওয়ায় ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতিও বাড়ে। পটুয়াখালীতে কঠোর নিরাপত্তায় চলছে পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। মেয়র পদে লড়ছেন 5 জন। এছাড়া কাউন্সিলর পদে 43 জন এবং মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 13 জন। ভোট গ্রহণ চলছে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনেও। লড়াই হচ্ছে আওয়ামী লীগ ও যুবলীগের 2 প্রার্থীর মধ্যে। পঞ্চগড়ে জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। বরগুনায় আমতলী পৌরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতা মেয়র নির্বাচিত হলেও ভোট হচ্ছে 6টি ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু বলে দাবি করেছেন কর্মকর্তারা। এছাড়া গাজীপুরের রায়েদ ইউনিয়ন ও নোয়াখালী সুবর্ণচর, মোহাম্মদপুর ইউনিয়ন এবং দিনাজপুরের 3টি ইউনিয়নেও চলছে ভোট গ্রহণ। চকবাজার অগ্নিকাণ্ডের 1 সপ্তাহ না পেরোতেই এবার আগুনে পুড়ল ভাসানটেকের জাহাঙ্গীর বস্তির কয়েকশো ঘর। আগুন লাগার সূত্র নিশ্চিত না হওয়া গেলেও রান্নার গ্যাস সিলিন্ডারের কারণে আগুন বেশি ছড়িয়েছে বলছে ফায়ার সার্ভিস। এদিকে হুড়োহুড়ি করে নামার সময় ডোবার পানিতে পড়ে মারা যায় 2 শিশু। বৃহস্পতিবার গভীর রাতে মিরপুরের 14 নম্বরের ভাসানটেক বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 18টি ইউনিট 2.5 ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রোকেয়া বেগম 4 সন্তান সহ স্বামী নিয়ে এই ঘরে বাস করতেন। তার স্বামীর ছিল ছোটখাটো ব্যবসা। আগুনে তার ঘরের জিনিসপত্র সব পুড়ে তিনি এখন নিঃস্ব। আমরা কিচ্ছুই আমরা হাটটার বারবার নিয়ে ঘুরতেছি। যদি আপনারা যদি কোনো কিছু না করেন, কোনো সাহায্য না করেন, আমরা কোন জায়গায় যাবো? স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী এই বস্তিতে 250 ঘরে প্রায় 20,000 মানুষ বাস করত। আগুনে এখন সবারই একই পরিণতি। ফ্রিজ আছে, টিভি আছে, সবই তো নষ্ট হয়েছে। টিয়া পয়সা যা আছেন সব সারা জীবনের কামাই সুদ সব এগুলো আছেন সব আগুনে ঘুরছে। রাস্তার কাগজ বাবা টিয়ারি দল টিয়ারি এত ফসল হইতো। গভীর রাতে বস্তিতে আগুনের খবর ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি করে ঘর থেকে বের হওয়ার সময় 2 শিশু ডোবার পানিতে পড়ে যায়। পরে উদ্ধার করা হয় তাদের মরদেহ। বাচ্চারা আমি চাপ দিছিলাম পানির মধ্যে চাপ দিতে হাত থেকে ছুটে গেছে গড়ানে। কোন সূত্র থেকে এখানে আগুন লেগেছে সেটি এখনো বের করতে পারেনি ফায়ার সার্ভিস। তবে কর্মকর্তারা বলছেন এখানকার বেশিরভাগ মানুষই রান্নার কাজে সিলিন্ডার গ্যাস ব্যবহার করত। আর এই সিলিন্ডারের কারণে আগুন অতি দ্রুত ছড়িয়ে পড়ে, যার কারণে একটি বাসাও রক্ষা করা যায়নি। ইউটিলিটি সার্ভিস যত আছে, বিদ্যুৎ, পানি, গ্যাস, সবই ডেঞ্জারাস থিং, সবই হ্যাজার্ডাস যে সিলিন্ডারগুলো আছে। এই ঘটনায় তদন্ত হচ্ছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী চকবাজার ও শহীদ নগরের রাসায়নিকের কারখানা সরানোর অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিসবা। মিসবা, অভিযান কখন শুরু হয়েছে এবং কতটি কারখানার রাসায়নিক পদার্থ আজ সরানো হবে? আপনি জানেন যে রাজধানীর পুরান ঢাকা পরিচিত রাসায়নিক বিভিন্ন কারখানা, কেমিক্যাল কারখানা এবং প্লাস্টিক সহ বিভিন্ন দাহ্য পদার্থের এলাকা হিসাবে পরিচিত। সেই পুরান ঢাকায় সরকারের বিভিন্ন সংস্থার তথ্য মতো এখানে প্রায় 1000টি কারখানা রয়েছে। এর মধ্যে 867টির লাইসেন্স বা কোনো অনুমোদন নেই। নিমতলির ঘটনায় 124 জন মারা যাওয়ার পরে কিন্তু তারপর থেকে বিস্ফোরক অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস কোনো ধরনের লাইসেন্স নবায়ন করেনি। এরপরও কিন্তু প্রায় 867টি অবৈধ কারখানা, কেমিক্যাল কারখানা, দাহ্য পদার্থের কারখানা এবং প্লাস্টিক কারখানা পুরো ঢাকা শহরে আছে। এর মধ্যে সূত্রাপুরে আছে 380টির মতো। এরপরে রাজধানীর বিভিন্ন এলাকায় এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। সবশেষ 20 ফেব্রুয়ারি চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনার পরে কিন্তু নড়ে চড়ে বসে প্রশাসন। গঠন করা হয় বিশেষ একটি টাস্ক ফোর্স। সেই টাস্ক ফোর্সের নেতৃত্বে সিটি কর্পোরেশন আজকে রাজধানীতে অভিযান শুরু করেছে। এটি শহীদনগরে একটি কারখানা, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এর পাশাপাশি ইসলামবাগে অভিযান চালানো হয়েছে। সকাল 11:30টার পরে মূলত ইসলামবাগ থেকে অভিযান শুরু হয়। সেখানে একটি দল অভিযান চালিয়েছে। 8টি কারখানা
সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কারখানায় কাউকে পাওয়া যায়নি কিংবা কেমিক্যাল ওভাবে আসলে উদ্ধারও করতে পারেনি বিশেষ দল। কারখানার যারা মালিক আছেন বা গোডাউন বা গুদামের যারা মালিক আছেন তাদেরকে সতর্ক করা হয়েছে এবং তাদের যে ইউটিলিটি সার্ভিস অর্থাৎ নাগরিক সেবার গ্যাস, বিদ্যুৎ এবং পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি একটি শহীদনগরের একটি প্লাস্টিক কারখানা। এটি এই ভবনের উপরে 2টি ফ্লোরে বাসিন্দারা বসবাস করেন এবং এখানে একদম নিচের তলায় এখানে একটি কারখানা গড়ে তোলা হয়েছে, প্লাস্টিকের কারখানা। এটি কিছুক্ষণ আগে সিটি কর্পোরেশনের যে টাস্ক ফোর্স তারা এটি পরিদর্শন করেছে এবং এটি বন্ধ করে দেওয়ার জন্য তারা বলে গেছেন এবং এর যে পানি, বিদ্যুৎ এবং গ্যাসের যে সংযোগ সেটি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এই কারখানাটির মতো শহীদনগরে 15টি কারখানা তারা বিচ্ছিন্ন, 15টি কারখানা, গুদাম এবং গোডাউন যে আছে যেগুলো সেগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। সিটি কর্পোরেশনের এই অভিযানকারীরা বলছেন যে যদি আগামী শনিবারের মধ্যে কারখানার সংযোগ যদি কারখানা থেকে যে ধরনের মালামাল আছে এগুলো যদি না সরানো হয় তাহলে রোববারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ কারখানা এবং গোডাউন পুরোপুরিভাবে সিলগালা করে দেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। যারা অভিযানে এসেছেন তারা সতর্ক করেছেন সবাইকে যে যদি এই কারখানাগুলো সরানো না হয় তাহলে তার বিরুদ্ধে তারা শক্ত পদক্ষেপ নেবেন এবং যতদিন পর্যন্ত না এই কারখানাগুলো না সরে ততদিন পর্যন্ত তাদের অভিযান চলবে। চলে গেলেন জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর। সকাল 10টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকার। বাদজোহর গোড়ার নিজ বাড়িতে শাহ আলমগীরের প্রথম জানাজা হবে। পরে সেখান থেকে বেলা 2:30টার দিকে তার মরদেহ নেওয়া হবে পিআইবিতে। বেলা 3টায় প্রেস ক্লাবে হবে তার তৃতীয় জানাজা। 4:30টায় উত্তরে জানাজার পর 12 নম্বরে দাফন করার কথা রয়েছে। জ্যেষ্ঠ সাংবাদিক শাহ আলমগীর লিউকোমিয়ার পাশাপাশি উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস সহ আরও বেশ কিছু জটিলতায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে 21 ফেব্রুয়ারি সিএমএইচে ভর্তি করানো হয় তাকে। সেখানে মঙ্গলবার রাতে তাকে রাখা হয় আইসিইউতে। সাংবাদিকতার পাশাপাশি শাহ আলমগীর ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি চ্যানেল আই, 21 টেলিভিশন, যমুনা টেলিভিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। আশিস সৈকত, আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি যে তিনি ছিলেন একজন সাংবাদিক ইউনিয়নের নেতা এবং সাংবাদিকদের প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক আপনি, এবং তার সাথে আপনি বেশ কিছুদিন কাজও করেছেন। তিনি একজন সাংবাদিক বলেন, একজন সহকর্মী বলেন, একজন সাংবাদিক নেতা বলেন বা প্রশিক্ষক হিসেবে কেমন ছিলেন যদি আমাদের সাথে শেয়ার করতেন। প্রথমত আলমগীর ভাইয়ের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। আসলে আমার সাংবাদিকতা জীবন শুরু হয়েছিল আসলে অনেকটা আলমগীর ভাইয়ের হাত ধরে। আমি তখন 1990 সালে আমি বিশ্ববিদ্যালয়ের সংবাদদাতা, তখন সাপ্তাহিক ঢাকা নামে একটি পত্রিকায় আলমগীর ভাই সহ সম্পাদক হিসাবে কাজ করতেন। নির্মলেন্দু গুণ ছিলেন ওই পত্রিকাটির নির্বাহী সম্পাদক এবং শফিকুল ইসলাম ইউনুস নামে একজন সাংবাদিক ছিলেন ওই পত্রিকাটির সম্পাদক। তো সেখানে আসলে আলমগীর ভাইয়ের সঙ্গে আমি 1.5 বছর কাজ করেছি। মানে আপনি যদি বলেন ওই সময়টায় সাংবাদিকতা এক ধরনের শিক্ষক হিসাবে আমি আলমগীর ভাইকে পেয়েছি, আমার অনেকটা হাতে করি। আমি বা আজকে ধরেন আরও কয়েকজনের নাম, যে কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মুস্তাফা কামাল, বাংলাদেশ প্রতিদিনের সিটি এডিটর শাবান মাহমুদ, আমরা 3 জন একসঙ্গে আসলে তার সঙ্গে কাজ করেছিলাম। আরেকজন ছিলেন সোহরাব হাসান, যিনি প্রথম আলোতে আছেন যুগ্ম সম্পাদক। আমরা একসঙ্গে কাজ করেছি এবং এরপরে আবার প্রথম আলোতে এসে 1998 সালে আবার আলমগীর ভাইয়ের সঙ্গে আমি যুক্ত হই ব্যক্তিগত জীবনে। এবং ওনার একটা বাড়তি বিষয় ছিল যে এই যে সাংবাদিকতার পেশাটার উন্নয়ন নিয়ে সবসময় উনি আমাদের সঙ্গে কথা বলতেন, যে কিভাবে আসলে এই পেশাটাকে মানুষের কাজে, দেশের কাজে কিভাবে লাগানো যায় এবং ভালো রিপোর্ট করা, ভালো সাংবাদিকতা করা, এই যে মান উন্নয়নের ক্ষেত্রে যখন উনি ডেস্কে থাকতেন যে নিউজ এডিটর, তখন তার একরকম কাজ আমরা দেখতাম। আবার যখন উনি ইউনিয়ন করতেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের উনি সভাপতি ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি ছিলেন, তখন কিন্তু আবার সাংবাদিকদের অধিকার আদায়ে তাকে আমরা মাঠে দেখতাম। আবার উনি যখন সেই ইউনিয়ন থেকে আপনি পিআইবির মহাপরিচালক হলেন গত 6 বছর এবং মারা যাওয়ার আগ পর্যন্ত উনি পিআইবির মহাপরিচালক ছিলেন। এই 6 বছরে কিন্তু আমরা দেখেছি যে পিআইবিকে একটা অনন্য উচ্চতায় উনি নিয়ে গেছেন, যেখানে সাংবাদিকদের সঙ্গেই পিআইবি সম্পর্ক, আগে এটি কিন্তু ছিল না এই সংযোগটা, যে সাংবাদিকদের যে পিআইবি
একটা মাস্টার্স প্রশিক্ষণ কোর্সও পিআইবিতে করা যায়, সেটা কিন্তু আসলে শাহ আলমগীর ভাই দেখিয়ে দিয়ে গেছেন। এবং এখন সাংবাদিকদের যারা ধরেন যে সাংবাদিকতা না পড়ে হয়তো সাংবাদিকতায় চলে এসেছে, তাদের জন্য কিন্তু একটা উচ্চতর শিক্ষা মাস্টার্স করার সুযোগ এখন পিআইবিতে শুরু হয়েছে। এবং এটি কিন্তু শাহ আলমগীর তার একক কৃতিত্ব তাকে দেয়া যায়। এবং আপনি বলেন যে গত 6 বছরে পিআইবিতে থাকাকালে সাংবাদিকতা বিষয়ক 100-র বেশি বই উনি এই পিআইবি থেকে প্রকাশ করেছেন। ফলে আপনি যদি সব দিকে দেখেন, সব ক্ষেত্রেই কিন্তু উনি সফল ছিলেন। সাংবাদিকদের গুণগত মান উন্নয়নের জন্য উনি বেশি কাজ করেছেন। হ্যাঁ, উনি প্রিন্ট মিডিয়ায় কাজ করেছেন, উনি সংবাদে কাজ করেছেন, উনি প্রথম আলোতে কাজ করেছেন। এবং ওনার কাজ শুরু হয়েছিল আসলে, ওনার সাংবাদিকতা জীবন শুরু হয়েছিল আসলে কিশোর বাংলা নামে আসলে কিশোরদের একটি পত্রিকা দিয়ে। এবং সেই জায়গা থেকে আপনি যদি দেখেন শিশু কিশোর পত্রিকা, তারপরে প্রিন্ট মিডিয়া, এরপর ইলেকট্রনিক মিডিয়া উনি ইটিভিতে কাজ করেছেন, উনি মাছরাঙা টেলিভিশনে বার্তা প্রধান হিসেবে কাজ করেছেন। মানে এমন কোনো জায়গা নেই যেখানে আসলে আলমগীরের হাতের ছোঁয়া পড়েনি। এবং উনি নিজে আসলে খুব অভিযোগ খুব কম করতেন, সবসময় হাসিমুখী ছিলেন। যে কেউ গেলে যে কারো সমস্যা, মানে আমরা তো তার খুব পরিচিত ছিলাম, ঘনিষ্ঠ ছিলাম, আদর করতেন। কিন্তু একজন অপরিচিত লোকও যদি সাংবাদিক তার কাছে যেতেন কোনো সাহায্যের জন্য, আলমগীর ভাই তাকে সাহায্য করেননি বা তার জন্য এগিয়ে আসেননি এমনটি কিন্তু শুনতে পাইনি। আজকেও আমি নিউজ রুমে কয়েকজন বলছিলেন যে তারা ব্যক্তিগতভাবে আলমগীরের সাথে পরিচিত ছিলেন না, কিন্তু একটি কাজের জন্য যখন আলমগীর ভাইয়ের কাছে গেছেন তখন কিন্তু হাত বাড়িয়ে দিয়েছেন যে ওর সাহায্যে কি করা যায়। তো মানে এমনই একটি মানুষ ছিলেন এবং নিজের জন্য খুব বেশি ভাবতেন বলে আমার মনে হয়নি কখনো। কারণ ওনার যে এত বড় রোগ ছিল, এটা কিন্তু 2 সপ্তাহ আগে আমার সঙ্গে আলমগীরের দেখা হয়েছিল। উনি কিন্তু কোনো কমপ্লেন ছিল না, যিনি এত বড় অসুস্থ, এত মানে লিউকেমিয়ার মতো জটিল রোগ উনি বহন করছেন, এটি আমরাও কিন্তু জানতাম না। যদি হাসপাতালে ভর্তি হলেন 21শে ফেব্রুয়ারি, সেই দিন আসলে আমরা এই সংবাদটি পাই যে আসলে ঘাতক লিউকেমিয়া তাকে আক্রমণ করেছে। এবং আমরা জানি আসলে এই রোগটি হয়ে গেলে একবার ধরা পড়লে ফেরানো কঠিন। অপেক্ষা ছিল যে আসলে কোন দিন উনি আমাদের ছেড়ে আসলে চলে যাবেন, তাই হলো আজ সকালে উনি চলে গেলেন। তবে শাহ আলমগীরকে আমরা অনেক দিন, মানে আমাদের তার এই শূন্যতাটা অনেক দিন লাগবে পূরণ হতে। দেখেন যে পিআইবি ডিজি উনি 6 বছর ছিলেন, তার জায়গায় আগে আরও অনেক ডিজি ছিল, কিন্তু শাহ আলমগীরের নাম পিআইবি ধারণ করতে হবে। কারণ তার সময় সাংবাদিকদের নিয়ে 100 বই হয়েছে। তার সময় পিআইবি এখন মাস্টার্স ডিগ্রি দিচ্ছে সাংবাদিকদের। আপনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন দেখেন যে সাংবাদিকদের জন্য উনি কল্যাণ ফান্ড করেছেন, এবং এই পিআইবির মহাপরিচালকের পাশাপাশি সেই কল্যাণ ফান্ডের উনি মেম্বার সেক্রেটারি ছিলেন। মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে এত পছন্দ করতেন যে এই কল্যাণ ফান্ডের টাকার জন্য যাতে দাঁড়ে দাঁড়ে ঘুরতে না হয়, সেজন্য প্রধানমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে এই ফান্ডে 30 কোটি টাকার মূল কথা হচ্ছে তিনি সাংবাদিকদের জন্য সবকিছু করেছেন। সাংবাদিকদের জন্য আমৃত্যু উনি সবকিছু করেছেন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকার 2 সিটিতে নিরুত্তর ভোট গ্রহণ, ভোটার উপস্থিতি কম, পরিবেশ শান্তিপূর্ণ। ডিসিসি নির্বাচনে কম ভোটার উপস্থিতির জন্য কমিশন দায়ী নয় বললেন সিইসি। ভাষণটেক বস্তিতে আগুনে পুড়েছে শতাধিক ঘরবাড়ি, 2 শিশুর মরদেহ উদ্ধার। সাংবাদিক শাহ আলমগীর মারা গেছেন, জাতীয় প্রেস ক্লাবে বিকেল 3টায় জানাজা। এই ছিল আজকের সংবাদ দুপুরে। আমন্ত্রণ পরের আয়োজনে।